হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু দা সায়েন্স গামা। আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো আজকে আমরা পড়বো, তোমরা দেখতেই পাচ্ছ, পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল। এছাড়া এর আগেও তোমাদের ক্লাস 10-এর অনেকগুলো চ্যাপ্টারই পড়ানো হয়েছে। চরতড়িৎ, আলো, আয়নীয়, সমযোজী বন্ধন, এরকম অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়েছে। তাছাড়াও তোমাদের বিভিন্ন রকম টেস্ট পেপারের অর্থাৎ প্রিভিয়াস যে টেস্ট পেপারগুলো, সেই টেস্ট পেপারগুলো সলিউশন করানো হয়েছে। আর বিভিন্ন রকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের করানো হচ্ছে, রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক করানো হচ্ছে। এভাবে যাবতীয় তোমাদের যা সমস্ত জিনিস আছে সবকিছু কিন্তু এখানে করানো হচ্ছে এই চ্যানেলে, সায়েন্স গামা চ্যানেলে। সুতরাং তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আজকে আমরা পড়বো পর্যায় সারণী। তো পর্যায় সারণী আমরা পড়বো, কেন পড়বো, পর্যায় সারণী আমাদের কি কাজে লাগবে। হ্যাঁ, আমরা কোনো একটা জিনিস পড়ি, নিশ্চয়ই আমাদের কিছু না কিছু কাজে লাগে। তো আমরাও আজকে সেই সমস্ত জিনিসগুলো যদি জানবো যে কেন আমরা পর্যায় সারণী পড়ছি, পর্যায় সারণীটা কিভাবে আসছিল, আবিষ্কার কিভাবে হয়েছিল, কোন বিজ্ঞানী কি করেছিল, এগুলা, ঠিক আছে? তো তোমাদের একটা কমপ্লিট ভিডিও, মানে একটা ভিডিওর মধ্যে সমস্ত পর্যায় সারণীটা, হ্যাঁ, সেখানে অনেক কিছু শর্টকাট ট্রিক বলবো, শর্টকাট ট্রিকের মধ্যে তোমরা সেগুলো মনে রাখতে পারবে। হ্যাঁ, খুব সহজেই পর্যায় সারণীটা মনে রাখতে পারবে। তো সেই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ পর্যায় সারণীটা পড়ানো হওয়ার পর লাস্টে দেবো, ঠিক আছে? আর এখন তোমাদের একটা বেসিক কনসেপ্ট অবশ্যই দরকার। সেই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা ধীরে ধীরে পর্যায় সারণীটার কিছুটা কিছুটা করে অংশ পড়বো, ঠিক আছে? আর কি বললাম যে একবারে লাস্টে অর্থাৎ লাস্ট ভিডিওতে তোমাদের একটা শর্টকাট ট্রিক বলে দেবো, যাতে পুরো পর্যায় সারণীটা মনে রাখতে পারো, ওকে? আর তোমাদের আরেকটা এখানে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যে পর্যায় সারণীর একটা নোট দেওয়া হয়েছে। পর্যায় সারণীর নোটটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবে। হ্যাঁ, মানে ডাউনলোড করে নিতে পারবে ভিডিও ডেসক্রিপশনে ওই লিঙ্ক থেকে, ঠিক আছে? তো এখন আমরা বেশি না কথা বলে পর্যায় সারণীটা শুরু করি। দেখো, পর্যায় সারণী জিনিসটা মানে কি? পর্যায় মানে কি? আমরা যদি ধরো এরকম ছক কাটি, ঠিক আছে? কেন ছক কাটবো? ছক কাটতে বলে তো কাটা যায় না। হ্যাঁ, কেন ছক কাটবো নিশ্চয়ই বলবো। এরকম ধরো তুমি যদি ছক কাটো, তাহলে কতগুলো ছক দেখো এইভাবে যাচ্ছে এইদিকে, এটা অনুভূমিক দিক, মানে হরাইজন্টাল বরাবর যাচ্ছে যে ছকগুলো। এইভাবে এই ঘরগুলোকে আমরা বলবো পর্যায়, ঠিক আছে? এটাকে কি বলবো? পর্যায়। আর সারণী, সারণী বা শ্রেণী, এই লম্বা দিকে অর্থাৎ পিলারের মতো যেগুলো দাঁড়িয়ে আছে বা ভার্টিক্যালি যেগুলো আছে, এই ছকগুলোকে আমরা বলবো শ্রেণী। এদিকে ছকগুলো হচ্ছে শ্রেণী। তাহলে এইভাবে হচ্ছে পর্যায় আর সারণী অর্থাৎ শ্রেণী। তো এইভাবে ছক কেটে কেন আমাদের ছকটা কি দরকার? হ্যাঁ, ছকটা আমাদের এই জায়গায় দরকার। আমাদের মোট মৌলের সংখ্যা কত? মোট মৌল অর্থাৎ প্রাকৃতিক মৌলের সংখ্যা হচ্ছে 92টা। এছাড়াও বিজ্ঞানীরা কয়েকটা মৌল আবিষ্কার করেছিল বা কয়েকটা মৌল মানুষের দ্বারা সৃষ্টি করা হয়েছিল অর্থাৎ বিজ্ঞানীদের দ্বারা সৃষ্টি করা হয়েছিল। সব মিলিয়ে মোট মৌলের সংখ্যা প্রায় 118টা। তো এই 118টা অর্থাৎ 100-এরও অধিক শতাধিক মৌলকে তাদের সম্পূর্ণ কি ধর্ম আছে, কি গঠন, বৈশিষ্ট্য প্রভৃতি, রাসায়নিক বৈশিষ্ট্য, ভৌত বৈশিষ্ট্য, বিভিন্ন রকম ধর্মগুলো জানার জন্য কি করা হয়, এই পর্যায় সারণীটা বানানো হয়, যাতে আমরা অতি সহজেই এই 118টা মৌলর কার কি গুণ, আমরা মানে কার কি ধর্ম, সেটা আমরা যেতে অনায়াসে বুঝতে পারি। সেই জন্য এই পিরিয়ডিক টেবিলটা এসছে বা পর্যায় সারণীটা আবিষ্কার হয়েছে, ঠিক আছে? না হলে কি 118টা মৌলকে তোমরা যদি মানে কোনো মানুষ বা যার যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এমনি মনে রাখা খুব অসুবিধা। কার কি কাজ, কার কি ধর্ম, কার কি গুণ, এটা তো অসুবিধাই। আবার দেখো, 118টা মৌল, একটা মৌল তো আমার একটা মৌলের সঙ্গে মিশতে পারে, তো তার আবার কি ধর্ম বৈশিষ্ট্য, সেটা আরো টাফ। এভাবে 118টার থেকে যদি তারা মানে একটা মৌল আর একটা মৌলের সঙ্গে মিশে যায়, অর্থাৎ যৌগ একটা সৃষ্টি হয়ে গেলে তাদের আবার কি ধর্ম, তাহলে এত মানে হিউজ আমাদের জিনিস মনে রাখতে হয় একটা। ওই জন্য কি হয়েছে, এই এত জিনিস মনে রাখার সুবিধার জন্যই এই পর্যায় সারণীটা আবিষ্কার করা হয়েছে। তো এই পর্যায় সারণী আবিষ্কার করার জন্য যে সমস্ত বিজ্ঞানীদের অবদান মানে তাদের কথা আমরা না বললেই নয়, সেই বিজ্ঞানীদের সম্বন্ধে একটু বলে নেওয়া যাক এবং কে কোন জিনিসটা বলেছিল সেই সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। তো তোমরা এখানে পর্যায় সূত্রটা আবিষ্কারের যে ইতিহাসটা অর্থাৎ কোন বিজ্ঞানী কত সালে কি করেছিল সেটা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা পর্যায় সারণী পড়বো, এই বিজ্ঞানীদের কে কি করেছিল, কত সালে করেছিল, জানার দরকারটা কি, অনেকের মনে হতে পারে। তো তোমাদের ছোট একটা জোকস করছি। ধরো তুমি একটা বিয়ে বাড়িতে খাচ্ছ, তো কার বিয়ের জন্য তুমি খেতে পাচ্ছ সেটা তুমি ভাববে না যে আমি ওর বিয়ে হচ্ছে, ওর বিয়েতে আমি খাচ্ছি। ব্যাপারটা সেরকমই আর কি। হ্যাঁ, তো ইনারা পর্যায় সারণীটা যে আবিষ্কার করেছিল বা ইনাদের সকলের প্রচেষ্টায় হয়েছিল, ধীরে ধীরে সেটাকে আপগ্রেড হয়েছে, ঠিক আছে? তো এদের যে অবদান সেটা আমাদের অবশ্যই কিছুটা হলেও মনে রাখতে হবে, ঠিক আছে? তো 1817 সালে বা 1817 খ্রিস্টাব্দে
বিজ্ঞানী জন ডোবেরাইনার, বা অনেক বই লেখা আছে জন ডোবেরিনার, সে কি করেছিল না ত্রয়ী সূত্র আবিষ্কার করেছিল। ইনি একজন জার্মান বিজ্ঞানী ছিলেন। ওকে, এরপরে দেখো লিখেছি 1862 ডি সাকুরতোয়া। এই ডি সাকুরতোয়া এটা অনেক বইয়ে দেওয়া নেই। হ্যাঁ, তো ডি সাকুরতোয়া এই একজন ফ্রেঞ্চ বিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, ইনি হচ্ছে টেলুরিক কুণ্ডলী সূত্র আবিষ্কার করেন। তো এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, এই ডি সাকুরতোয়াটা এটা সিলেবাসের মধ্যে নেই, বাকিগুলো কিন্তু সিলেবাসে আছে। ঠিক আছে, তো ডি সাকুরতোয়া কি করেছিল, একজন ফ্রেঞ্চ বিজ্ঞানী টেলুরিক কুণ্ডলী সূত্রটা আবিষ্কার করেছিল। তারপর 1865 জন নিউল্যান্ডস, ইনি একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিল। ইনি কি করেন না অষ্টক সূত্র আবিষ্কার করেন। ঠিক আছে, এরপর 1869 যেটা পর্যায় সারণী পড়লেই যার নামটা আমাদের ভেসে আসে, সেই বিজ্ঞানী মেন্ডেলিভ। মেন্ডেলিভ রুশ বিজ্ঞানী ছিলেন, ইনি পর্যায় সূত্র আবিষ্কার করেন। এরপর 1870 সালে দেখো 69 আর 70 মানে কয়েক মাস পর, কয়েক মাসের গ্যাপের জন্য ইনি তারপর আবার কিন্তু পর্যায় সূত্রটা আবিষ্কার করেছিলেন লোথার মিয়ারের পর্যায় সূত্রটাও বা পর্যায় সারণীটাও কিন্তু যথার্থই ঠিক ছিল। কিন্তু যেহেতু মেন্ডেলিভ আগেই বলেছে, মানে আগে সূত্রটা বিশ্বের কাছে প্রদর্শন করেছে, তো মেন্ডেলিভ হিরো, লোথার মিয়ার একজন হিরো হতে পারেনি। যাই হোক, তারপর 1870 লোথার মিয়ার জার্মান বিজ্ঞানী পর্যায় সূত্রটা আবিষ্কার করেন। দেখো ফার্স্টেও শুরু করেছে জার্মান দিয়ে, শেষও হয়েছে জার্মানে। ঠিক আছে, কিন্তু সর্বোচ্চই গ্রাহ্য হয়েছে মেন্ডেলিভ, যেহেতু মেন্ডেলিভ আগে দিয়েছে, সেই জন্য ডিমিট্রি মেন্ডেলিভের সূত্রটাই গ্রাহ্য হয়েছে। তো এই বিজ্ঞানী ছাড়াও আরো অনেক বিজ্ঞানী আছে যাদের পর্যায় সারণীতে অবদান রয়েছে, বা এই মৌলগুলোর আবিষ্কার, মৌলগুলোকে বিভিন্ন জায়গায় কোনটাকে রাখলে তাদের ধর্মটাকে আমরা ভালোভাবে মনে রাখতে পারবো, বিভিন্ন রকম এতগুলো যে মৌল, অনেক বিজ্ঞানীর অবদান আছে। তো এই বিজ্ঞানীগুলো আমাদের মেনলি এদের নামটা অবশ্যই মনে রাখতে হবে এই বিজ্ঞানীগুলোদের। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, একের পর এক এই সূত্রগুলো দেখবো, যে ত্রয়ী সূত্র অর্থাৎ ডোবেরাইনারের ত্রয়ী সূত্র এই জিনিসটা কি, অষ্টক সূত্র জিনিসটা কি, এরকম একের পর এক আমরা জিনিসগুলো আজ দেখবো। ঠিক আছে, এবার দেখো আমরা ডোবেরাইনার বা ডোবেরিনারের ত্রয়ী সূত্রটা দেখছি। তো ডোবেরাইনার কি বলেছিল ত্রয়ী সূত্রতে? ত্রয়ী মানে কি? ত্রয়ী মানে 3। তো এটা ভালো করে অবশ্যই তোমরা মনে রাখো। হ্যাঁ, ত্রয়ী সূত্র পরীক্ষায় মাধ্যমিকে প্রায়ই পড়ে। ঠিক আছে, তো ত্রয়ী সূত্রটা তিনি বলেছিল যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে, ভৌত ধর্ম কিন্তু নয়, রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এই রূপ 3টি করে মৌল নিয়ে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে মাঝের মৌলটির পারমাণবিক ভর ক্রমানুযায়ী সাজাইয়ে যদি একটা আমরা শ্রেণী গঠন করি, তাহলে সেই শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক ভর অপর দুটি মৌলের পারমাণবিক ভরের গড় মানের সঙ্গে সমান হয়। আরেকবার শুনুন মন দিয়ে, ডোবেরাইনার কি বলছে না রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এই রূপ 3টি করে মৌল নিয়ে মৌলগুলিকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে দিয়ে এক একটি শ্রেণী গঠন করলে সেই শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক ভর অপর দুটি মৌলের পারমাণবিক ভরের গড় মানের সঙ্গে প্রায় সমান হয়। এটাই ডোবেরাইনার বলেছিল। সেই হিসেবে ডোবেরাইনার অনেকগুলো তো মৌল আছে বললাম, তাহলে সেই মৌলগুলোকে নিয়ে এবার দেখছে একটা একটা শ্রেণীতে বসাচ্ছে। সে কিন্তু এই ম্যাক্সিমাম এই 4টাই কিন্তু শ্রেণী গঠন করতে পেরেছিল। ঠিক আছে, এভাবে 4টাই মানে 4টা সে ত্রয়ী, এই এক একটাকে বলা হয় ত্রয়ী। হ্যাঁ, যেহেতু তার এটা ত্রয়ী সূত্র, সেই এক একটাকে বলেছিল ত্রয়ী। সেই এরূপ 4টা ত্রয়ী গঠন করতে পেরেছিল, বাকি কিন্তু ত্রয়ী গঠন করতে পারেনি। তো দেখো এগুলো অলরেডি ঠিক আছে, আমি তোমাদের প্রথমটা দেখে নিচ্ছি। কি বললাম, মাঝের মৌলটি পারমাণবিক ভর এদের দুটোর সঙ্গে যোগ করে গড় করব আমরা, তার সঙ্গে সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, 6.94 আছে, এটা নিয়ারলি কত, 6.94 মানে এটা প্রায় 7, 22.99 মানে এটা কত 23, 39.1 মানে এটা হচ্ছে 39। ঠিক আছে, দেখো এবার যদি গড় বার করি তাহলে 7 আর 39, 7 প্লাস 39 ডিভাইডেড বাই 2 সমান আমরা কত পাচ্ছি না 9, 7, 16, 6, 46/2, তার মানে আমরা পাচ্ছি 23। দেখো পুরো হিসেব ঠিক আছে, এই দুটোর গড় করতে আমরা 23 পাচ্ছি। ত্রয়ী সূত্র এটাই, আর কিছু নয়। ঠিক আছে, কিন্তু এই ত্রয়ী সূত্র সফল হয়নি, কারণটা কি না কেবলমাত্র যদি আমি 4টা ত্রয়ী করি তাহলে বাকি মৌলগুলো কোথায় যাবে? ঠিক আছে, যেই জিনিসটা বলবো সেটা যেমন সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, ওই জন্য এই সূত্রটা ক্যান্সেল হয়ে যায়। কেবলমাত্র এই 4টে ত্রয়ী গঠন করার জন্য, বাকি মৌলগুলোকে এই ত্রয়ীতে স্থান না দিতে পারার জন্য ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটা ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে না।
যেমন ধরো তোমার যদি আধুনিক পর্যায় সারণীটা যখন পড়বে তখন কিন্তু তোমাদের সব মৌলগুলো প্রায় নখদর্পণ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের সেটা মনে রাখার কৌশল, আমি ট্রিক কি সেটা বলবো পরে, লাস্ট ভিডিওতে তোমাদের বলেছি। তো দেখো ধরছি আমরা নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন 14, ফসফরাসের হচ্ছে 31, আর বলছি আর্সেনিকের হচ্ছে 74.9, ঠিক আছে। তো এরা যখন তোমরা দেখবে আধুনিক পর্যায় সারণীতে এই তিনটে কিন্তু একই শ্রেণীতে আছে, ঠিক আছে। তাহলে এরা যেহেতু একই শ্রেণীতে আছে, এদের নিশ্চয়ই ধর্মটা এক আছে। তো সেই অনুযায়ী এই ত্রয়ী সূত্রটা মিলাতে হবে। তোমরা এবার এটাকে যোগ করে দেখো, 74.9 মানে এটা কত, 75। তাহলে 14 প্লাস 75 ডিভাইডেড বাই 2, এটা সমান কখনো 31 সম্ভব? কখনো সম্ভব না। কত পাচ্ছ দেখো, 5 4 9, এটা সমান কত পাচ্ছ দেখো, 5 4 9, 7 1 8 ডিভাইডেড বাই 2, তার মানে আমরা পাচ্ছি 44.5। দেখো আমাদের অ্যান্সারটা আসতে হবে কত না, অ্যান্সারটা আসতে হবে 31 এর জায়গা আছে 44.5। এরূপ তোমরা বাকি যতগুলো মৌল আছে সব মৌলের ক্ষেত্রে যদি এরকম শ্রেণী বরাবর করো, কখনো এই ত্রয়ীটা মিলবে না, কেবলমাত্র এই 4টি ত্রয়ী মিলবে। তো এই জন্য কি বললাম যে তোমাদের এই ত্রয়ী সূত্রটা ক্যান্সেল হয়ে যায়, ডোবেরাইনের এই ত্রয়ী সূত্রটা ওই জন্য ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। তো এরপর আমরা পড়বো নিউল্যান্ডসের অষ্টক সূত্র। এটাও কিন্তু তোমরা মন দিয়ে দেখবে, নিউল্যান্ডসের অষ্টক সূত্র তোমাদের পরীক্ষায় অনেকবারই পড়েছে মাধ্যমিকে, ওকে। তো নিউল্যান্ডসের অষ্টক সূত্রে নিউল্যান্ডস কি বলছে, নিউল্যান্ডস বলছে যে দেখো ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছকের ব্যাকেটে যেগুলা লেখা আছে এগুলা হচ্ছে পারমাণবিক ভর। তো নিউল্যান্ডস কি করেছিল, কয়েকটা মৌলকে, অর্থাৎ সেই পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছিল সেই মৌলগুলোকে নিয়ে এভাবে একটা ছক করেছে, দিয়ে তিনি বলছেন যে তাদেরকে যদি আমরা পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজাই, তাহলে প্রথম মৌলটির সঙ্গে 8 নম্বর মৌলটির ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। কি বললাম, কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে অষ্টম মৌলটিতে প্রথম মৌলটির ধর্মের পুনরাবৃত্তি ঘটে, সেটাই বলেছিল নিউল্যান্ডস, আর সেটা তার অষ্টক সূত্র নামে পরিচিত। আমরা সঙ্গীতের কি বলি দেখো, সা রে গা মা পা ধা নি, আবার দেখো ঘুরে সেই সা আসলো, অর্থাৎ গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 নম্বরে আবার সেই সাটাই ফিরে আসছে। তো নিউল্যান্ডসও ব্যাপারটা, এটাকে আমরা কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় সুর সপ্তক। হ্যাঁ, যখন যারা গান শিখে আগে এটা প্র্যাকটিস করানো হয়, এই সুর সপ্তকটা। তো নিউল্যান্ডসও সেটাই বলছে যে প্রথম মৌলটি থেকে আবার অষ্টম মৌলটিতে যখন আসবো তখন ধর্মের পুনরাবৃত্তি ঘটবে, ঠিক আছে। এটাই হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। এবার তাহলে এই অষ্টক সূত্রটা কি গ্রাহ্যনীয় না গ্রাহ্যনীয় নয়? না, অষ্টক সূত্রটা অবশ্যই গ্রাহ্যনীয় নয়। কারণটা হচ্ছে এই ক্যালসিয়াম পর্যন্ত যতগুলো হালকা মৌল আছে, এই হালকা মৌলগুলি পর্যন্ত, মানে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হালকা মৌলগুলির ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। এরপরে যে সমস্ত মৌলগুলি আছে তার ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা আর প্রযোজ্য হয়নি, ঠিক আছে। সেই জন্য এই সূত্রটা ক্যান্সেল হয়ে যায়। এবার দেখো এখানে আমাদের কিন্তু যেগুলা নিষ্ক্রিয় মৌল সেগুলা কিন্তু কাউন্ট করা হয়নি, কারণ ইনি যে সময় এই অষ্টক সূত্রটা বলেছিলেন তখন কিন্তু নিষ্ক্রিয় মৌলগুলো ঠিকঠাক আবিষ্কৃত হয়নি, আর আবিষ্কার হলেও তাদের যে স্থান কোথায় হবে পর্যায় সারণী সেগুলাও কোনো ঠিকঠাক হয়নি। আর হাইড্রোজেন দেখো, তারপরে হিলিয়াম থাকে, তারপর লিথিয়াম থাকে, লিথিয়াম থেকে আমরা শুরু করেছি। হাইড্রোজেনের স্থানটাও কিন্তু অনেক পরে ঠিক হয়েছে, হাইড্রোজেনকে কোথায় রাখা হবে সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের অবশ্যই পরের ভিডিওতে আমি বলবো। আর তাহলে এটাই কি গেল না, এটাই নিউল্যান্ডসের অষ্টক সূত্র। এবার নিউল্যান্ডসের অষ্টক সূত্রের উদাহরণটা বললে কি বলবে না, লিথিয়াম থেকে শুরু করে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর আবার সোডিয়ামে যখন শেষ হচ্ছে, সেই সোডিয়াম অর্থাৎ লিথিয়াম থেকে 8 নম্বরে গেলে সোডিয়াম, এদের কিন্তু ধর্মের মিল আছে। আবার একই রকম ভাবে তুমি যদি বলো সোডিয়ামের থেকে আবার 8 নম্বরে কি আসবে, আবার 8 নম্বরে আসবে পটাশিয়াম, এদের ধর্মের মিল আছে। একই রকম ভাবে এর সাথে এর ধর্মের মিল আছে, আবার এর সাথে এর আছে, এইভাবে কিন্তু আমরা এগুলা পরপর পাবো, ঠিক আছে। মানে 8 নম্বর হলে তাদের মিল থাকবে। তো এরপরে আসি মেন্ডেলিভের পর্যায় সূত্র। তো মেন্ডেলিভ কি করেছিল বা মেন্ডেলিভ কি বলেছিল, সেই কেন এত ফেমাস সেটা আমাদের অবশ্যই জানতে হবে। তো মেন্ডেলিভও কিন্তু অন্য বিজ্ঞানীদের মতোই পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজাচ্ছিল।
দেখো যতগুলো বিজ্ঞানী বলেছিল তাদের মধ্যে বিজ্ঞানী মানে তাদের মাথা তো যাতা নয়, সবাই কিন্তু পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়েছে। মেন্ডেলিভও সেটাই করেছে। সে আবার কি করেছে, মৌলগুলোকে ভালো করে বিশ্লেষণ করেছে এবং একটা মৌল আর একটা মৌলের সঙ্গে মিশে যদি একটা যৌগ তৈরি হয়, সেই যৌগগুলোরও ধর্ম কি হচ্ছে সেটাও সব বিশ্লেষণ করছে। দেশে মৌলগুলোর ধর্ম বলতে কি, ভৌত ধর্ম। ভৌত ধর্ম কি কি পড়ে, ধরো একটা পরমাণুর যে আকার বা আয়তন কতটা, এটা ভৌত ধর্মের মধ্যে পড়ে, ঠিক আছে। বা একটা মৌলের স্ফুটনাঙ্ক কত, গলনাঙ্ক কত, এগুলো সব ভৌত ধর্মের মধ্যে পড়ে। আবার রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম বলতে জারণ, বিজারণ ইত্যাদি। তো এরকম বিভিন্ন জিনিসগুলোকে অর্থাৎ ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম ভালোভাবে বিশ্লেষণ করেছে মেন্ডেলিভ। দিয়ে তিনি এই জিনিসে উপনীত হয়েছে, সে বলছে যে মানে মৌলগুলোকে যদি আমরা পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজাই, তাহলে দেখবো যে একটা মৌল থেকে পরবর্তী মৌলতে তাদের ধর্মের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, তাদের ধর্মের পরিবর্তন হচ্ছে। কিন্তু কয়েকটা মৌল পেরানোর পরই সে মৌলটার ধর্ম আবার আগের মৌলের ধর্মের সঙ্গে মিল হচ্ছে। তার মানে কি, ধর্ম তাদের যে ধর্মটা অর্থাৎ ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম যে মিলগুলো কিন্তু আগের মৌলের সঙ্গে আবার পাওয়া যাচ্ছে, অর্থাৎ পর্যায়ক্রমিক একটা আবর্তন হচ্ছে। তাহলে মৌলের এই যে এই আবর্তনটাকে বা পর্যায়ক্রমিক পরিবর্তনটাকে বলা হয় মৌলের পর্যাবৃত্তি। কি বললাম, পর্যাবৃত্তি। তাহলে দেখো মেন্ডেলিভ তাহলে যে ফাইনালি সূত্রটা বলেছিল, সেই সূত্রটা কি বলেছিল, সেই সূত্রটাই বলা হয়েছিল যে কোন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে ক্রমানুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। তাহলে কি বললাম, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটাই বলেছিলেন মেন্ডেলিভ। এরপর মেন্ডেলিভের পর যে সূত্রটা আবিষ্কার করেছিল সে কে না, লোথার মেয়ার, ঠিক আছে। লোথার মেয়ার সেও কিন্তু একটা পর্যায় সূত্র দিয়েছিল, লোথার মেয়ারের পর্যায় সূত্র। তো লোথার মেয়ার কি বলেছিলেন, মেন্ডেলিভ বলেছিল ভৌত ও রাসায়নিক ধর্ম, এ দুটোকে নিয়েই বলেছিল, ভৌত আর রাসায়নিক। কিন্তু লোথার মেয়ারের সূত্রে কেবলমাত্র ভৌত ধর্মটার উল্লেখ ছিল, রাসায়নিক ধর্মটার উল্লেখ নেই। তাহলে লোথার মেয়ারের পর্যায় সূত্র বললে কি বলবে না, বিভিন্ন মৌলের ভৌত ধর্ম মৌলগুলির পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এবার যখন ভৌত ধর্মটা লিখবে ব্র্যাকেটে লিখে দিবে কয়েকটা ভৌত ধর্ম, ঠিক আছে। তাহলে সূত্রটা কি বললাম, বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি, এবার ভৌত ধর্মগুলি ব্র্যাকেটে একটা উদাহরণ দিয়ে লিখে দিতে পারো যে তাদের ঘনত্ব, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, আয়তন ইত্যাদি। তাহলে বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটাই ছিল লোথার মেয়ার। তো আবার আরেকবার বলছি, মেন্ডেলিভের সঙ্গে লোথার মেয়ারের পার্থক্য এইটাই, মেন্ডেলিভের সূত্র লোথার মেয়ার সূত্র হুবহু একই। মেন্ডেলিভ বলেছিল ভৌত আর রাসায়নিক ধর্মের কথা, কিন্তু লোথার মেয়ার বলেছিল কেবলমাত্র ভৌত ধর্মের কথা। কিন্তু লোথার মেয়ারও যেই আমাদের পর্যায় সারণীটা দিয়েছিল এবং পর্যায় সূত্রটা, তারটা কিন্তু অবশ্যই সঠিক হলেও যেহেতু মেন্ডেলিভ আগে সূত্রটা সে বলেছে, সে 69 দিয়েছে আর এ দিয়েছে 70, 1870। তো এই ডিফারেন্সের জন্য মেন্ডেলিভকেই গুরুত্ব বেশি দেওয়া হয়, কারণ মেন্ডেলিভ আগে এটা প্রকাশ করেছে, ঠিক আছে, ওই জন্য মেন্ডেলিভের ক্রেডিটটা বেড়ে গেছে। তো আজকে তোমাদের ভিডিওটা এখানে শেষ করব, বেশি বড় করব না। তোমাদের জাস্ট আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হলে তোমাদের সারা জীবন পর্যায় সারণী মনে থাকবে, ঠিক আছে। আর তোমাদের তো আগেই বললাম যে লাস্ট ভিডিওতে আমরা অবশ্যই একটা শর্টকাট ট্রিক বলে দেব, যার জন্য তোমরা পর্যায় সারণী অতি সহজেই পুরো পর্যায় সারণীটা মনে রাখতে পারবে, সারা জীবন কখনো ভুলবে না, ঠিক আছে। সেই শর্টকাট ট্রিকটা আমরা লাস্ট ভিডিওতে বলবো। এখন ধীরে ধীরে একটু ভাবে এইভাবে পর্যায় সারণীটা পড়ো। আর তোমাদের প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় এই ভিডিওগুলি আপলোড করা হয়, ক্লাস 10 ভিডিও। তোমরা যারা এখনো এই চ্যানেলে এখনো মানে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, তাদের জন্য বলছি, বা এই চ্যানেলে যে এখন নতুন এই ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় তোমাদের ক্লাস 10 বিভিন্ন রকম ভিডিও নিয়ে এই চ্যানেলে আপলোড করা হয়, ঠিক আছে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।